আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সকলকে আজকের সাহিত্য পাঠের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটি। তোমরা যারা নিয়মিত ক্লাস করো তারা নিশ্চয়ই এই কবিতাটার আদ্যপ্রান্ত ইতিমধ্যে বুঝে ফেলেছ, কিন্তু অনেকেই রয়েছে যারা স্যারকে ফাঁকি দেওয়ার নামে মূলত নিজেকে ফাঁকি দিয়েছে। এই যে কাবুলিওয়ালা গল্পটির মূল আলোচ্য বিষয়, তারপরে এখান থেকে কিভাবে খুঁটে খুঁটে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন বুঝে উত্তর করা, পাশাপাশি আমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করার জন্য যে মূল বিষয়গুলো বুঝতে পারা, সেটা আমরা অনেকেই এখনও বুঝি না। তো সেই চিন্তা থেকেই ভিডিওটি করা, যাতে যে কোনো পর্যায়ের শিক্ষার্থী এই লেসনটি মনোযোগ দিয়ে শুনলে সে কাবুলিওয়ালা গল্পের যে কোনো জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নে ভালো করতে পারবে। তো শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি যে একটি সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর করার জন্য আমরা একটি গল্পকে কিভাবে পড়তে হয়, প্রথমে একটি গল্প ভালো করে পড়তে হলে, বুঝতে হলে সেটার শব্দার্থগুলো জানতে হয়। শব্দের অর্থগুলো জানার পরে আমাদেরকে পড়তে হয় পাঠ পরিচিতি এবং পাঠের উদ্দেশ্য। আমাদের এই যে পাঠের উদ্দেশ্যটা দেখতে পাচ্ছি, পাঠের উদ্দেশ্যটা যখন আমরা পড়লাম, তারপরে আমরা পাঠ পরিচিতিতে যাব, তারপর লেখক সম্পর্কে জেনে নিব লেখক পরিচিতিতে। তো শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই জানি যে কাবুলিওয়ালা গল্পটিতে অনেকগুলো ভিন্ন ভিন্ন বিষয় আলোচিত হয়েছে। এই গল্পটি যেমন পিতৃস্নেহকে প্রকাশ করেছে, তেমনিভাবে শিশু মনের কিছু অবাস্তব চিন্তাধারা, এরপরে সন্তানের প্রতি মায়ের বাবার স্নেহ, সন্তানের নিরাপত্তার চিন্তা এবং সমাজের একটা ভয়াবহ দিক, সেটা হচ্ছে সুদের ব্যবসা ইত্যাদি বিষয়গুলো এই কাবুলিওয়ালা গল্পের মধ্যে আলোচনা করা হয়েছে। আমরা এই গল্পটির প্রথম দিকে যখন পড়তে যাই, আমরা 5 বছর বয়সী একটা মেয়ে মিনির কথা জানতে পারি। মিনি সবসময় প্রচুর কথা বলে তার বাবার সাথে। তো হঠাৎ একদিন এরকম মিনি দেখতে পায় যে রাস্তা থেকে বাইরে কাবুলিওয়ালা হেঁটে যাচ্ছে। তো সেই মিনি কাবুলিওয়ালাকে ডাকা শুরু করলো, কিন্তু কাবুলিওয়ালাকে দেখে মিনি কী করলো, যখন কাবুলিওয়ালাকে ডাকলো, কাবুলিওয়ালা তার দিকে যখনই আসা শুরু করেছে, তখন সে ঘরের ভিতরে দৌড়ে পালিয়েছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে এই যে ছোট্ট 5 বছর বয়সী মিনি কাবুলিওয়ালাকে দেখে পালিয়েছিল কেন। আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে ছোটোবেলায় আমরাও হয়তো দেখেছি যে আমাদের মায়েরা বাবারা আমাদেরকে বাইরে যাতে আমরা বেশি বের না হই, তাদের মনে একটা ভয় থাকতো কোথায় কি হয়ে যায় না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে ভয় দেখাতো যে ছেলে ধরা আসবে, নিয়ে যাবে, বা পুলিশ আসবে ইত্যাদি ভয় দেখাতো। এই মিনিকেও তার মা এরকম ভয় দেখিয়েছিল যে অনেক সময় রাস্তাঘাটে এরকম ঝুলি কাঁধে নিয়ে বিভিন্ন লোক আসে, তাদের ব্যাগের মধ্যে কাটা মাথা থাকে ছোট বাচ্চাদের। তো কাবুলিওয়ালারও তো কাঁধে ঝোলানো ব্যাগ ছিল, সেই জন্যে মিনির মধ্যেও ওই চিন্তাটা জেগে উঠেছিল। তো এই জন্যই কাবুলিওয়ালা যখন হাসি মুখে তার বাড়ির দিকে বা তার দিকে আসা শুরু করেছে, তখন মিনি হচ্ছে অন্তঃপুরে অর্থাৎ ঘরের ভিতরে দৌড় দিয়ে এবং কাবুলিওয়ালার সাথে মিনির একটা খুব সম্পর্ক হয়ে যায়। কাবুলিওয়ালা মিনিকে কিশমিশ বাদাম দেয়, আর মিনিও কাবুলিওয়ালার সাথে খুব মিশে গেছে। মিনি যা বলে, ছোট্ট মেয়ে মুখে যা আসে সেই কথাই বলে, আর কাবুলিওয়ালা খুব মনোযোগ দিয়ে শোনে। এখানে একটা বুঝার বিষয় রয়েছে যে কাবুলিওয়ালা যখন
তাকে কিশমিশ বাদাম দেয় মিনির বাবা, তাকে সেই কিশমিশ বাদামের টাকা দিয়ে দিতে চায়, কিন্তু কাবুলিওয়ালা সেই টাকা নিতে চায় না এবং টাকা না নিয়ে বরং সে মিনির বাবাকে বলে যে আমি সওদা করতে আসি না। এই যে সওদা করতে আসে না, এটার কারণটা কি? এর কারণ হচ্ছে এই যে মিনির সাথে তার যে সময় কাটানো, মিনিকে কিশমিশ বাদাম কিনে দেওয়া, এটার পিছনে কারণ হচ্ছে স্বভাবজাত পিতৃস্নেহ। আমরা 2 নম্বরে দেখতে পাচ্ছি স্বভাবজাত পিতৃস্নেহ জিনিসটা কি, যে বাবাদের মধ্যেই স্বভাবত যে কোনো সন্তানের প্রতি একটা মায়া কাজ করে। এই কাবুলিওয়ালার দেশে অর্থাৎ আফগানিস্তানে তারও একটি মেয়ে ছিল মিনির বয়সী। তো এখন সে দূর দেশে এসে ব্যবসা করছে, এই জন্য তার মেয়ের কথা মনে করে সে মিনিকে স্নেহ করত, আদর করত এবং মিনিকে কিশমিশ বাদাম ইত্যাদি দিত। আর এই যে মিনির সাথে সে সময় কাটাতো, মিনিকে স্নেহ করত, এটাই ছিল মূলত এই যে স্বভাবজাত স্নেহের কারণে। তা আমাদের এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, যেমন যে মিনি অন্তপুরে দৌড় দিয়েছিল কেন? তার মনের অন্ধবিশ্বাসের কারণে। কাবুলিওয়ালাকে দেখে মিনি ভয় পেয়েছিল কেন? শিশু মনের অন্ধবিশ্বাসের কারণে। মিনি কেন কাবুলিওয়ালাকে প্রথম দেখে তার সামনে যেতে পারেনি? এটাও শিশু মনের অন্ধবিশ্বাসের কারণে। উত্তর একই, কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রশ্নটা আমাদের সামনে আসতে পারে। দ্বিতীয়টা রয়েছে স্বভাবজাত পিতৃস্নেহ। এখানের যে আলোচিত বিষয় সেটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন এরকম হতে পারে যে কাবুলিওয়ালা মিনির সাথে অনেক সময় ধরে গল্প করতো কেন? তারপরে কাবুলিওয়ালা মিনিকে কিশমিশ বাদাম কিনে দিতে কেন? মিনির বাবার দেওয়া টাকা কাবুলিওয়ালা নিতে চায়নি কেন? কাবুলিওয়ালা নীরব শ্রোতা হয়ে বসে থাকতো কেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্নের যে মূল আলোচনাটা, অর্থাৎ প্রশ্নের আলোচনা আমরা যেটাকে বলি, 2টি প্যারায় আমাদেরকে লিখতে হয়, সেই অংশে গিয়ে আমরা দেখতে পারবো যে সেটা স্বভাবজাত পিতৃস্নেহের কারণে। তো এখন গেল মিনির সাথে কাবুলিওয়ালার সম্পর্ক, খুব মধুর একটা সম্পর্ক কাবুলিওয়ালার সাথে মিনির, কিন্তু সমস্যাটা বাদে অন্য জায়গায়। সেটা হচ্ছে এই যে কাবুলিওয়ালার সাথে মিনির সম্পর্কটা, সেটা মিনির মা খুব ভালো একটা চোখে দেখতো না। মিনির মায়ের মনে সন্দেহ জাগতো। মিনির বাবাকে সে প্রায় বলতো যে এরকম কাবুলিওয়ালা হয়তো কোনো একটা সময় ওকে নিয়ে যেতে পারে। মিনির মায়ের মধ্যে এই সন্তানের নিরাপত্তা নিয়ে যে চিন্তাটা, সেই চিন্তাটা হচ্ছে কি, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা। তো মিনির মায়ের সন্দেহ প্রবণতা। এখন আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা হচ্ছে মিনির মা কাবুলিওয়ালাকে সন্দেহ করতো কেন, এই একটা প্রশ্ন। আবার হতে পারে মিনির মায়ের সন্দেহ প্রবণতার কারণ কি। আবার হতে পারে মিনিকে নিয়ে মিনির মা দুশ্চিন্তা করতো কেন। অর্থাৎ আমরা বলতে চাইলে বিভিন্ন আঙ্গিকে প্রশ্নটি বলতে পারি, কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু একই। মিনির মায়ের মিনিকে নিয়ে দুশ্চিন্তা হওয়া বিষয়ক যে কোনো প্রশ্নেরই মূল আলোচনাটা হচ্ছে তার সন্দেহ প্রবণতা। এটা কেন? সন্তানের নিরাপত্তা চিন্তার জন্য। এখানে এই সন্দেহ প্রবণতার পাশাপাশি নিরাপত্তা চিন্তাটাও আমরা যদি অ্যাড করে দিই, সেটাও খুব ভালো হয়। নিরাপত্তা চিন্তা। তো এটা গেল হচ্ছে আমাদের পরের আলোচনাটা। এবার আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, যে মিনির সাথে রহমতের সেই সম্পর্কটা ভালোই চলছে। মিনিকে রহমত আদর করে খুকি ডাকতো, আর মিনিকে বিভিন্ন সময় বলতো যে তুমি শ্বশুরবাড়ি যাইবে খুকি, তুমি শ্বশুরবাড়ি যাইবে কি না। তো এই শ্বশুরবাড়ির বিষয়টাকে তো মিনি চিনতো না, ছোট্ট মানুষ, বুঝতো না সে কীরকম একটা জিদ দেখাতো। তো যাই হোক, এরকম একটা সময় হয়েছে, হঠাৎ একদিন শোনা গেল যে এই রহমত যে একটা কাজ করতো, সেটা কি, যে সে যে এই কিশমিশ বাদামের ব্যবসার পাশাপাশি সুদের ব্যবসাটা করতো, অর্থাৎ মানুষকে টাকা দিত। এরকম রামপুরি নামে একজনকে
টাকা দিয়েছিল সুদে, কিন্তু সে সেই টাকা দিতে গড়িমসি করছিল। এমন সময় রাগের মাথায় তাকে ছুরি আঘাত করে এবং পুলিশ এসে ধরে নিয়ে যায়। অনেক দিন হয়ে যায়, তাকে জেলে থাকতে হয়। এখানের ঘটনাটা কি, এটাও আমাদেরকে বুঝতে হবে। এই যে রহমত যদি সুদের ব্যবসাটা না করতো, অর্থাৎ সমাজে যদি আমাদের সুদের ব্যবসা প্রচলিত না থাকতো, তাহলে এই ঝগড়াঝাটি হওয়ার প্রশ্নই আসে না। তো এই যে রহমতের যে পরিণতিটা হলো সেটা কেন? সেটা হচ্ছে আমরা 4 নম্বরে দেখতে পাই যে সমাজে সুদের ভয়াবহতা। তো সুদের কারণে সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়, বিশৃঙ্খলা তৈরি হয়, মানুষের মধ্যকার শান্তি নষ্ট হয়, মানুষের মধ্যকার যে হৃদ্যতার ভাব, মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, মায়া, এগুলো থাকে না এই সুদের ব্যবসা করতে গেলে। কারণ তখন মানুষের টাকার বিনিময়ে টাকা কামানোর একটা প্রচেষ্টা থাকে, এই জন্য মানুষের মধ্যে মমত্ব বোধটা চলে যায়, মনুষ্যত্ব বোধটা চলে যায়। তো এখন আমাদের এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে কীভাবে, যে কাবুলিওয়ালাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল কেন? রামপুরীকে কাবুলিওয়ালা আঘাত করেছিল কেন? রামপুরীকে কাবুলিওয়ালার আঘাত করার কারণ কি, ইত্যাদি বিষয়গুলো। তো এই প্রশ্নের উত্তর যদি আমরা মিলিয়ে দেখতে চাই, তো আমাদের এই প্রশ্নের উত্তরের যে প্রথম প্যারায় যে আমরা যে কারণটা লিখব সেটা হবে কি, সমাজে সুদের ভয়াবহতা বা সুদের ব্যবসার পরিণতি, এভাবে আমরা লিখতে পারি। তো যাই হোক, অনেক দিন জেল খেটে রহমত বাড়িতে আসছে, মিনিদের বাড়িতে। তো এসে অবস্থা দেখে অন্যরকম, মিনিদের বাড়িতে ঝাঁকজমকপূর্ণ অবস্থা। তো সে পরে মিনির বাবা আসে এবং বলে যে আজকে মিনির সাথে দেখা হবে না, মিনির আজকে বিয়ে। তো পরক্ষণেই আবার রহমতের সেই মলিন চেহারা দেখে তার মধ্যে মায়া সৃষ্টি হয় এবং পরবর্তীতে সে মিনির সাথে তার দেখা করতে দেয়। কিন্তু ওই যে ছোট্টবেলার মিনি রহমতকে পেয়ে সারাদিন মনের খুশিতে যা মনে আসে কথা বলতো, হাসি ঠাট্টা করতো, বাদাম কিশমিশ খেত, সেই মিনি আজকে রহমতকে দেখে প্রায় চিনতেই পারছে না। এইটা কেন? এটার পিছনে একটা কারণ আছে। সেটা হচ্ছে এই যে 5 নম্বরটা আমরা দেখি, সময়ের সাথে সাথে মানসিক অবস্থার পরিবর্তন। অর্থাৎ যেই ছোট্ট মেয়েটা একসময় কাবুলিওয়ালার সাথে সারাক্ষণ কথা বলতো, সেই মেয়েটাই এখন কাবুলিওয়ালাকে চিনতে পারছে না। অর্থাৎ সময়ের সাথে সাথে মানুষের মনের অবস্থার পরিবর্তন হয়, মানসিক অবস্থার পরিবর্তন হয়, এবং এই কারণেই মূলত মিনি কাবুলিওয়ালাকে চিনতে পারছে না। তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখান থেকে প্রশ্ন হবে কি, যদি এরকম প্রশ্ন হয় যে মিনি কাবুলিওয়ালাকে চিনতে পারেনি কেন, মিনির বিয়ের দিন কাবুলিওয়ালাকে মিনির সাথে তার বাবা দেখা করতে দেয়নি কেন, তারপরে প্রশ্ন আসতে পারে যে কাবুলিওয়ালাকে দেখে মিনির অবস্থা কেমন হয়েছিল, বা কাবুলিওয়ালাকে দেখে মিনি চুপ হয়ে রয়েছিল কেন, এই প্রশ্নগুলো আসতে পারে। এবং তারপরে তো মিনির সাথে দেখা হওয়ার পরে কাবুলিওয়ালাকে মিনির বাবা বলে যে তুমি এবার তোমার দেশে চলে যাও এবং তোমার সাথে তোমার পরিবারের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। অর্থাৎ তোমার পরিবারের সাথে তুমি মিলিত হও, তোমাদের সুখে যেন আমার মিনির কল্যাণ হয়। এভাবেই গল্পটি শেষ হয় এবং আমরা খেয়াল করছি যে এই যে 5টি বিষয় রয়েছে, শিশু মনের অন্ধবিশ্বাস, স্বভাবজাত পিতৃস্নেহ, মিনির মায়ের সন্দেহ প্রবণতা অথবা নিরাপত্তার চিন্তা, সমাজে সুদের ভয়াবহতা এবং সময়ের সাথে সাথে মানুষের মানসিক অবস্থার পরিবর্তনের যে বিষয়টি, এটিই ছিল মূলত কাবুলিওয়ালা গল্পের মূল আলোচ্য বিষয়। এবং এখান থেকেই আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা পাবো এবং প্রাসঙ্গিক সব ধরনের সৃজনশীল প্রশ্নের আলোচনায় এই বিষয়গুলো চলে আসবে। কারণ এই গল্পের আলোচ্য বিষয় মূলত এগুলোই। আমরা ষষ্ঠ শ্রেণীতে সৃজনশীল পড়েছি এবং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক, প্রশ্নের আলোকে কীভাবে কী ব্যাখ্যা করতে হয় সেগুলো আমরা প্রায়শই জানি খুব ভালোভাবে। তো যারা এই গল্পটি এখনও পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারেনি তারা ভিডিওটি দেখবে খুব মনোযোগ দিয়ে। এরপরে আমি এটার উপরে আরেকটি ভিডিও দিব যে সৃজনশীল হলে কেমন হবে। আমি একটি গল্পের আলোকেই সৃজনশীলের ভিন্ন ভিন্ন কিছু বিষয় তুলে ধরব, যেখানে জ্ঞানমূলক প্রশ্ন
অনুধাবনমূলক প্রশ্ন তো আলোচনা করাই হলো, পাশাপাশি আমাদের একটা উদ্দীপকের সাহায্যে কিভাবে পুরো গল্পটাকে কভার করা যায়, যে কোনো ধরনের প্রশ্ন আসলেই যাতে আমরা সেটা ধরতে পারি যে এখানে কী উত্তর চেয়েছে, এবং যাতে আমরা একটি সুন্দর উত্তর করতে পারি, সেই জন্য আমি আরেকটি ভিডিও তোমাদেরকে দিব। তো এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবে। আমার বিশ্বাস 2-1 বার দেখলে তোমাদের এই গল্পটা সম্পর্কে ধারণা খুবই স্বচ্ছ হবে এবং তোমরা এই পাঠের মাধ্যমে সৃজনশীলের উত্তর করতে পারবে, পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন এগুলোর উত্তর করতে পারবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।